আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন শহীদ ওসমান হাদী। বিপ্লবী এ যোদ্ধার লড়াই এগিয়ে নেয়ার প্রত্যয় সতীর্থদের। শহীদ ওসমান হাদীর জানাজায় কয়েক লাখ মানুষের ঢল। হাদী শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। 24 ঘন্টার মধ্যে খুনিদের বিষয়ে জানাতে আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। সারা দেশে ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত। আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত। পালিত হল একদিনের রাষ্ট্রীয় শোক। জুলাই অভ্যুত্থানের পর ঢাকার রাজপথ আবারও বিপ্লবী জনতার পদচারণায় উত্তাল। রাজধানী পরিণত হয় মিছিলের নগরীতে। এবং দেশে ফিরল সুদানের সন্ত্রাসী হামলায় শহীদ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ। কাল ঢাকা সেনানিবাসে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। লাখো মানুষের ভালোবাসা, চোখের জল আর ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার বিপ্লবের চেতনা ছড়িয়ে চির বিদায় নিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে দাফন করা হয় বিপ্লবী ওসমান হাদীকে। রাজনৈতিক সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, পরিবারের সদস্যরা পরম মমতায় কবরে শায়িত করেন হাদীকে। পরে মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। মুশফিকুর রহমানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। লাখো মানুষের শোক মিছিল বিপ্লবী ওসমান হাদীর মরদেহ নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে এর আগেই সম্পন্ন শেষ বিদায়ের সব প্রস্তুতি। বন্ধু, স্বজন, সহকর্মীরা পরম মমতায় কবরে শায়িত করেন শহীদ ওসমান হাদীকে। কয়েক মিনিটে শেষ হয় আনুষ্ঠানিকতা। লাখো মানুষ পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তোলেন হাদীর রুহের মাগফিরাত কামনায়। আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সমাজ ও দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সংগ্রাম, তার প্রতি সারা বাংলাদেশ সবসময়ের জন্যই একাত্ম অনুভব করে। ওসমান হাদীর মতো বিপ্লবীকে রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারায় সহযোদ্ধাদের কণ্ঠে ঝরে পড়ে ক্ষোভ। ওসমান হাদী ভাই তিনি অসংখ্যবার তার জীবনের ঝুঁকির বিষয়ে তিনি ফেসবুকে লিখেছেন, গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, কিন্তু এই সরকার কোনোভাবেই তার সেই বক্তব্যকে গুরুত্ব দেয়নি। কবিতার মাধ্যমে, প্রতিবাদের মধ্য দিয়ে ওসমান হাদী ভাই নতুন বাংলাদেশে তিনি স্বপ্ন বিনির্মাণ করতে সমর্থ হয়েছিলেন। তিনি গণতন্ত্রের বাংলাদেশ চেয়েছিলেন, ইনসাফের বাংলাদেশ চেয়েছিলেন, তিনি আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ চেয়েছিলেন, যে বাংলাদেশ স্বনির্ভরভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। শেষ বিদায়ের সঙ্গী হতে আসা সহকর্মীরা এও বললেন, দেশপ্রেমিক বিপ্লবীদের মৃত্যু নেই। দেশ ও মানুষের প্রয়োজনে হাদীর মতো সাহসী সন্তানরা রাজপথে নেমে আসবে। হাদী ভাই যে স্বপ্ন দেখেছেন, তিনি যে বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতি আমাদের কাছে দেখিয়েছেন, আমরা বিশ্বাস করি ওনার এই স্বপ্নগুলোর প্রত্যেকটি যুবক এই প্রজন্ম ধারণ করেছে
এবং তারা মনে করেছে হাদি ভাইকে হত্যা করার মধ্য দিয়ে হাদি ভাইয়ের আদর্শকে ধ্বংস করে দিবে, কিন্তু তারা এটা সবচেয়ে ভুল করেছে। এবং আজকে একজন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড শহীদ করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আপনারা দেখছেন যে পুরো হাদি ভাইকে ওন করতেছে। হাদি ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন এবং তিনি একটি জাগরণ। যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। ওসমান হাদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, বিপ্লবের যে পথ দেখিয়ে গেছেন তাকে বুকে ধারণ করবে প্রজন্ম থেকে প্রজন্ম। বিদায় বাংলা মায়ের 20 সন্তান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এর আগে লাখো জনতার অংশগ্রহণে শহীদ শরীফ ওসমান হাদি জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবন প্রাঙ্গণে। স্মরণকালের বড় এই জানাজায় নামাজের ঢল নামে কয়েক লাখ মানুষের। জানাজার আগে বক্তৃতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে আগামীর বাংলাদেশ। লাখো মানুষের স্রোত, স্লোগানে মুখর জনতা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব। চোখে মুখে বিপ্লবাদ্রোহের ছাপ, হৃদয়ে ভাই হারানোর হাহাকার, কণ্ঠে আগ্রাসনার আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবার দৃঢ় প্রত্যয়। জুলাই 20 শরীফ ওসমান হাদির বিদায়ক্ষণে সামিল হয়ে ইতিহাসের সাক্ষী হন নানা শ্রেণীপেশা, দলমত কিংবা বয়সের মানুষ। একজন বীরের নামাজের জানাজায় এত মানুষের স্রোত কখনো দেখেনি দেশের মানুষ। আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার মূল আয়োজন হলেও মানিক মিয়া এভিনিউর বিশাল রাজপথ ছাপিয়ে ফার্মগেট, আসাদ গেট, বিজয় সরণি সহ চারপাশের সব সড়কে নামে জনস্রোত। বিপ্লবী হাদির জানাজায় অংশ নেন দলমত নির্বিশেষে সবাই। জানাজার আগে সমবেত জনতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিদায় নয়, বাংলাদেশিদের বুকেই মিশে থাকবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ওসমান হাদি। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। এ সময় আবেগ ঘন বক্তব্য রাখেন হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। ভাইয়ের হত্যার বিচার চান তিনি। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। কোনো ধরনের সহিংসতার ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য, তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। খুনি, খুনের পরিকল্পনাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত 1 সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায়
আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। দুপুর 2টার পর হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক দেশের স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার নামাজের ইমামতি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যখন হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে নেওয়া হচ্ছিল, তখন পেছনে ছুটছিলেন স্লোগানে মুখর ভক্ত অনুসারীরা। জুলাই অভ্যুত্থানে তেজদীপ্ত বক্তব্য আর সাহসী ভূমিকার মাধ্যমে জনমানুষের সামনে এসেছিলেন শরীফ ওসমান হাদি। গণ অভ্যুত্থানের পরেও প্রতিরোধ প্রতিবাদে তার কণ্ঠ ছিল উচ্চকিত। রাজনৈতিক আর সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি এই জাতীয় সংসদে এসে নিজের কণ্ঠকে আরও উচ্চকিত করতে চেয়েছিলেন, কিন্তু তার সেই আশা পূর্ণ না হলেও তার সেই কণ্ঠ এখন প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের কণ্ঠে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। সংসদ ভবন এলাকায় ওসমান হাদির জানাজা পরিণত হয় জনসমুদ্রে। সারা দেশ থেকে আসা কয়েক লাখ মানুষ অংশ নেন এই জানাজায়। দুঃসাহসী এই জুলাই যোদ্ধাকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। দুহাত তুলে প্রিয় মানুষটির জন্য দোয়া করেন সর্বস্তরের মানুষ। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় হাদিকে শহীদ হতে হয়েছে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দুপুর 2টায় জানাজার সময় থাকলেও শনিবার সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ঢল নামে সাধারণ মানুষের। দেশের নানা প্রান্ত থেকে ওসমান হাদির জানাজায় অংশ নেন তারা। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। তুমি কে, আমি কে, হাদি হাদি, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে। বিপ্লবী এমন নানা স্লোগান সহ আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা। জানাজাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী। জানাজার আগে ও পরে কান্নায় ভেঙে পড়েন হাজারো হাদি প্রেমী। দু হাত তুলে দোয়া করেন হাদির জন্য। তাকে শহীদ হিসেবে কবুল ও জান্নাতের বাসিন্দা করতে দোয়া করেন মহান আল্লাহর দরবারে। শরীফ ওসমান হাদি। জানাজা শেষে ওসমান হাদিকে নিয়ে কথা বলেন রাজনীতিবিদরা। হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে। তারা যেখানে থাকুক, সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন, যেখানে তারা থাকুক, তাদেরকে ধরে আনতে হবে, বিচার করতে হবে। শহীদ ওসমান হাদি মানুষের অধিকারের জন্য কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলেছে, এদেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। এই জানাজা আমাদেরকে অনেক বার্তা দিচ্ছে। বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের, যে মানুষগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে। নামাজ শেষে সাধারণ মানুষ হাদির প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান। হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি এবং সরকারের উপদেষ্টাদের প্রতি ক্ষোভ জানান তারা। এই প্রশাসন এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আগামীর বাংলাদেশ, আমরা নতুন ভাবে যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। এক হাদিকে ধ্বংস করে, এক হাদিকে শহীদ করে আমাদের এই আন্দোলন দমাতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আমি আর কখনো দেখি না, আর যে হবে ইনশাআল্লাহ তা কখনো কল্পনাও করি না। একটা হাদিকে আপনারা চেয়েছেন দমাতে, আজ লক্ষ হাদি এখানে জেগে উঠেছে। বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার প্রত্যেকটার সেফ এক্সিট ইন্ডিয়া হয়ে যায়। এর কারণ কি? জোর দাবি হচ্ছে যে অনতি বিলম্বে, অতি দ্রুত এই খুনি যেখানেই থাকুক সেখান থেকে খুঁজে বের করা হোক। জানাজা শেষে ওসমান হাদির কফিন নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এ সময় সড়কের দুপাশেও শোকার্ত মানুষের ঢল এবং আহাজারি দেখা যায়। সংসদ ভবন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিপ্লবী এই সেনার নিথর দেহ বহনকারী অ্যাম্বুলেন্সের পেছনে ছোটেন হাজারো হাদি প্রেমী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
জানাজা ও দাফনের আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়। হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার নাশাদ জাবিনের তত্ত্বাবধানে চিকিৎসকদের একটি দল ময়নাতদন্ত করেন। পুরো কার্যক্রম সরাসরি তদারকি করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত ডাক্তার সাইয়েদুর রহমান। হাদির সুরিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ জানান, মামলার প্রয়োজনে হাদির ময়নাতদন্ত করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘর থেকে শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। কলেজের ফরেনসিক বিভাগের মর্গে প্রায় 1 ঘণ্টা ওসমান হাদির লাশের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। এ সময় সংগ্রহ করা হয় প্রয়োজনীয় আলামত। সেখান থেকে আবারও হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে আনা হয় হাদিকে। এখানে আল মার্কাজুল ইসলামের একটি বিশেষ টিম ওসমান হাদিকে গোসল করান। সব প্রস্তুতি শেষে হাদির মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য। জানাজায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে হাসপাতাল সহ আশপাশের এলাকায় ভিড় করেন হাদির সুরিদ, ভক্ত এবং অনুরাগীরা। মানুষের পৃথিবীতে আসা যায়, মৃত্যুর পরে কিছু মানুষের হৃদয়ে থাকি যায়, তেমনি একজন হাদি ভাই, যে তার এই খুনের যাতে বিচার হয়, সঠিক তদন্তের মাধ্যমে আমরা এই সুষ্ঠু বিচার চাই। হাদির চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডাক্তার আব্দুল আহাদ জানান, আইনি নির্দেশনা অনুযায়ী তার মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। শহীদ হাদির জন্য দেশবাসীর কাছে দোয়াও চান তার এই সহযোদ্ধা। শহীদ ওসমান হাদি যে রক্তের জন্য যে বাংলাদেশ গড়তে চেয়েছিল, যে আদর্শ একটা বাংলাদেশপন্থী রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি, সকল দুলাইয়ের পক্ষ একসাথে একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করে বাংলাদেশেরই ভালোর জন্য কাজ করবে, এই আহ্বান জানিয়ে আমাদেরকে যে স্পিরিট দিয়ে গিয়েছেন, আমরা চাই যে এই স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী যত শক্তি আছে সবাই একত্রিত হয়ে একটা বাংলাদেশমুখী রাজনৈতিক বন্দোবস্তের দিকে গেলে ভালো হবে, এবং আমরা সেই প্রত্যাশাই রাখবো দেশবাসীর প্রতি, এবং সবাইকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি দোয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। গেল 12 ফেব্রুয়ারি পল্টন এলাকায় জুমার নামাজের পর ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ওসমান হাদির মাথায় গুলি করে আততায়ীরা। তাৎক্ষণিক তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এভার কেয়ার হাসপাতাল এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান লাখো তরুণ বিপ্লবীর অনুপ্রেরণা শরীফ ওসমান হাদি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে পালিত হলো একদিনের রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। দেশে ফিরল সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ বাংলাদেশ সেনাবাহিনী 6 শান্তিরক্ষীর মরদেহ সকাল 11:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই 6 বীর সেনার নিথর মরদেহ। আগামীকাল ঢাকা সেনানিবাসে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও 9 জন আহত হন। তরিক ইসলামের রিপোর্ট। সকাল 11টার কিছু পরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি সেনা সদস্যর মরদেহ। বিমানবন্দরে নিহত শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে অ্যাম্বুলেন্সে করে নিহত সেনা সদস্যদের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। গত ১৩ ডিসেম্বর শনিবার সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগুলি লজিস্টিক্স বেইজে নৃশংস ড্রোন হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে শহীদ হন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হন আরও ৯ জন। তারা বর্তমানে কেনিয়ার নাইরোবিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামীকাল রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জানাজা শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালা শেষে এ মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনের পথ যেন মসৃণ হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। রিজভী আরও জানান, দল যে প্রার্থী তালিকা ঘোষিত করেছে তাই চূড়ান্ত। কোনো পরিবর্তন আসলে নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে জানানো হবে। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছে দলের নেতাকর্মীরা। মানুষ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, এর জন্যই ছিল সংগ্রাম। তো সেই বিষয়গুলো এখনো অধরাই থেকে গেছে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি, আজ 15-16 বছর পর ভোটাররা ভোট কেন্দ্রে যাবে সেটাও এখনো নিশ্চিত হয়নি। আমরা আশা করছি যে সামনের নির্বাচন সেগুলো নিশ্চিত হবে এবং অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হবে। চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 11 আসনে অনেকটা দাপটে আছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা 11 সংসদীয় আসন। 2001-এর সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর থেকে জাতীয় পর্যায়ের এই নেতার নেতৃত্বে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে জামায়াত। প্রতিটি ভোটারের মন জয় করতে ঘরে ঘরে ছুটছেন দলটির নেতাকর্মীরা। তাই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে, আমরা এখানে কোনো চ্যালেঞ্জ আমরা এখনো মনে করি না। এরপরও নির্বাচন প্রতিযোগিতা থাকবে, এই প্রতিযোগিতাকে ধরে নিয়েই আমরা আমাদের সামগ্রিক কর্মকাণ্ড গুছিয়ে আমরা নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। দলের মনোনীত প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে বিরামহীনভাবে কাজ করছেন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় ছুটছেন তিনি। চৌদ্দগ্রামটাকে অনেকে আবার মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। তো আমার সর্বপ্রথম আমার কাজ যেটা থাকবে, যেটা আমার প্রতিশ্রুতি জনগণের প্রতি, সেটা হচ্ছে চৌদ্দগ্রামের মাদক মুক্ত রাখা। চৌদ্দগ্রামের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ভোট কেন্দ্রে যাতে মানুষ অবাধ গিয়ে ভোট দিতে পারে, এইটার জন্য আমরা আপাতত এখন কাজ করছি। এদিকে যানজট এবং সড়কে বেহাল অবস্থাকে চৌদ্দগ্রামের প্রধান সমস্যা মনে করছেন ভোটাররা। এছাড়া সীমান্ত এলাকা হওয়ায় মাদক চোরাচালান বন্ধের দাবি জানিয়েছেন তারা। এমন একজন মানুষ নির্বাচিত হোক যে চৌদ্দগ্রাম থেকে মাদক নামক অভিশাপকে দূর করবে। অসহ্য, আর এই জন্য চলা যায় না। অটো, সিএনজি, যমুনা মদিনা নিয়ে সারাক্ষণে সকাল বিকাল 2 টাইমে প্রায় 24 ঘন্টার মাঝে জাম থাকে। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান চৌদ্দগ্রামে মোট ভোটার 4,21,528 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকার ওয়ারিতে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর ওয়ারিতে। এটি ঢাকা 6 আসনের অন্তর্ভুক্ত। আমি পুরো ঢাকা 6 আসনটি ঘুরে দেখেছি। এই এলাকায় কিন্তু তেমনভাবে নির্বাচনের যে প্রচারণার কাজ রয়েছে সেটি কিন্তু চালাচ্ছে না প্রার্থীরা, যেহেতু বিধিনিষেধের ব্যাপার রয়েছে। তবে এলাকার যারা সাধারণ মানুষরা আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং যতটুকু জানতে পেরেছি এলাকার সাধারণ মানুষরা কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করেছে আগামী নির্বাচনকে ঘিরে। এবং তাদের সাথে কথা বলে যতটুকু আমি জানতে পেরেছি এলাকার যে সার্বিক সমস্যাগুলো রয়েছে, যেমন মাদকের একটি আস্তানা রয়েছে এলাকার, এবং
এবং এই এলাকায় রাস্তাঘাটের উন্নয়নের প্রয়োজন বলে এই এলাকার সাধারণ মানুষরা আমাকে জানিয়েছেন। এই এলাকায় কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 2,89,000-এরও বেশি। তো এই ছিল আমার কাছে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সর্বশেষ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। হ্যাক করা হয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার ওয়েব পোর্টাল। অসৎ উদ্দেশ্যে পোর্টালটি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। সারা দেশে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব জানাজায় অংশ নেন কয়েক লাখ মানুষ। গায়েবানা জানাজা শেষে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে পালিত হল রাষ্ট্রীয় শোক। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার সারা দেশে পালিত হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে বাদ জোহর গায়েবানা জানাজার আয়োজন করে চাকসু। এতে ইমামতি করেন আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আকামা আব্দুল কাদের। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রংপুরে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। এছাড়া বাদ জোহর গায়েবানা জানাজা হয়েছে। জালকাঠিতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জামালপুর শহরের ফৌজদারি চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জামালপুরের মাদারগঞ্জ ও সরিষাবাড়িতেও অনুষ্ঠিত হয় জানাজা। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এবং চাঁদপুর সরকারি কলেজ মাঠেও গায়েবানা জানাজা হয়েছে। এসব জানাজা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির আদর্শ ত্যাগ দেশ গঠনে সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। দিনাজপুর 2 আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে বিএনপি ও জামাতের প্রার্থীরা নানাভাবে ভোটারদের মন জয়ে অনানুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন। তবে কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করবেন এমন প্রার্থীকে জয়ী দেখতে চান সাধারণ ভোটাররা। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী আহসানের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 2 আসনে ভোটার 3,66,000। এর মধ্যে পাড়া মহল্লা চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা, সভা সমাবেশ ও জনসংযোগে অংশ নিচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। পিছিয়ে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ প্রার্থীও। আওয়ামী ভোট ব্যাংক এবং তরুণদের সমর্থন আদায়ে কৌশলী এসব প্রার্থীরা। 2001 সালে বিএনপি, এরপর 2008 থেকে 24 পর্যন্ত 4 বার এই আসন ছিল আওয়ামী লীগের দখলে। তবে 5 আগস্টের পর ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে অনেকটাই। কৃষক ও শ্রমজীবী মানুষের হয়ে সংসদে কথা বলবেন এমন প্রার্থীকেই জয়ী করতে চান ভোটাররা। আমরা এমন একটা এমপি চাই, আমরা নতুন ভোটার হয়েছি, আমরা যেন যে কোনো জায়গায় যায় বেকারত্ব না হয়, এমন কোন জায়গায় যায় যেন আমরা ভোগান্তিতে না পড়ি। কৃষকের যারা কাজ করবে সেই ধরনের এমপি আমরা ভালো একটা এমপি চাই। নিয়মিত সভা সমাবেশে জনসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী। আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষের জন্য ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জামায়াতের প্রার্থী জানান, মানুষ পরিবর্তন চায়, ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছেন। অসম্পূর্ণ কাজ আছে, নতুন করে কিছু কাজ দেখেছি আমি, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, বাউন্ডারি, প্রতিষ্ঠানের অবকাঠামো, লেখাপড়ার মান, সর্বপ্রথম এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিব। শেষ পর্যন্ত কার ভাগ্যের শিঁকে ছিড়বে এই আসনে তা জানতে অপেক্ষায় এখন এলাকার সাধারণ ভোটাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন মানিকগঞ্জে আছেন সহকর্মী শহীদুল ইসলাম সুজন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের খবরাখবর। সালাম স্টিল ভোটের গাড়ি এখন রয়েছে মানিকগঞ্জ এক আসনে। আপনারা জানেন যে মানিকগঞ্জ এক আসনটি কিন্তু ঘিওর, দৌলতপুর এবং শেবালা উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রায় 4.5 লক্ষ ভোটার রয়েছে। আপনারা জানেন যে এই এলাকাগুলো কিন্তু নদী বেষ্টিত এলাকা। প্রতি বছর কিন্তু হাজার হাজার ঘর বাড়ি কিন্তু এই নদী ঘর বিলীন হয়ে যায়। আমি কথা বলেছি এখানকার যারা সাধারণ ভোটার রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু বলেছে যে আমরা প্রার্থী হিসাবে তাকে নির্বাচিত করব যিনি নির্বাচিত হয়ে এলাকার যারা নদী ভাঙ্গন এলাকা রয়েছে তাদের কোনো স্থায়ী বাতের ব্যবস্থা করবেন। এখানে মানিকগঞ্জ এক আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এস এ কবির জিন্না এবং জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিক, সব মিলেমিশে আমরা বলতে পারি এই মানিকগঞ্জ এক আসনে ভোটের রাজনীতি এখন ত্রিমুখী বা চতুর্মুখী আমরা বলতে পারি এখন শেষ পর্যন্ত কে জিতবে। তো এই ছিল মানিকগঞ্জ এক আসন থেকে ভোটের সর্বশেষ খবর। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানী হামদর্দ পাবলিক কলেজে উদযাপিত হল এইচএসসি পরীক্ষার ফলাফল উৎসব। অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া এবং গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন। তারা কলেজের এমন অভূতপূর্ব ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এবছর এইচএসসি পরীক্ষায় যেখানে সারা দেশে পাশের হার মাত্র 58.83%, সেখানে হামদর্দ পাবলিক কলেজে পাশের শতকরা হার 99.46%। এবারে খেলার খবর। বিপিএলের দল রাজশাহী ওয়ারিয়র্স শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের জার্সি উৎসর্গ করেছে। এমনকি আনুষ্ঠানিকভাবে কোনো জার্সি উন্মোচন করা হবে না বলেও জানান দলের কোচ হান্নান সরকার। সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতে এ বিশেষ উদ্যোগ। খেলোয়াড়দের নতুন জার্সি দেওয়ার পর শুরু হয় অনুশীলন। এ সময় দলের কোচ হান্নান সরকার জানান 6 জন বিদেশি ক্রিকেটার নিয়েই তারা সিলেটে যাবেন। তাহলে ওয়ার্ল্ড কাপ যে প্রিপারেশনটা সেটা যথেষ্ট ভালো হবে, বিকজ আমরা ব্যাটসম্যানদের নিয়ে বেশি কনসার্ন। মানে ওয়ার্ল্ড কাপে যদি আমরা বলি বলারদের চেয়ে মূল কনসার্ন কিন্তু ব্যাটসম্যানদের জন্য। সেই জায়গাটা যদি উইকেট ভালো থাকে, ব্যাটসম্যানরা যদি স্বাচ্ছন্দ্যে শর্টসগুলো খেলতে পারে, তাদের কনফিডেন্স ফিরে পাবে। ঠিক একইভাবে বলারও কিন্তু চ্যালেঞ্জটা ফেস করবে। সো আমার মনে হয় যে ভালো উইকেটে যদি আমরা খেলতে পারি, এবং আশা করি খেলবো, সেটা যদি হয় ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালো প্রিপারেশন নিয়েই তারা যেতে পারবে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন শহীদ ওসমান হাদি। বিপ্লবী যোদ্ধার লড়াই এগিয়ে নেয়ার প্রত্যয় সতীর্থদের। শহীদ ওসমান হাদির জানাজায় কয়েক লাখ মানুষের ঢল। হাদি শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। 24 ঘন্টার মধ্যে খুনিদের বিষয়ে জানাতে আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। সারা দেশে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত। আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত। পালিত হল একদিনের রাষ্ট্রীয় শোক। জুলাই অভ্যুত্থানের পর ঢাকার রাজপথ আবারও বিপ্লবী জনতার পদচারণায় উত্তাল। রাজধানী পরিণত হয় মিছিলের নগরীতে। এবং দেশে ফিরল সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ সেনাবাহিনী 6 শান্তিরক্ষীর মরদেহ। কাল ঢাকা সেনানিবাসের জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।